ডিয়ার স্টুডেন্ট, গুড নাইট। আমি এখন ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ফর অল ক্লাসেস, তো বিশেষ করে যারা ক্লাস 8 এবং ক্লাস 9-10-এ আছো, এসএসসি পরীক্ষা দেওয়া, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর তোমাদের গ্রামারের একটা বিষয় তোমাদের বলে রাখি যে এখানে মুখস্থ করার কোনো কিছু অবকাশ নাই। যারা মুখস্থ করবে তাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না। তাদের বেসিক গ্রামারটা অবশ্যই জানতে হবে। যদি বেসিক গ্রামার জানার ঘাটতি থাকে তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই সম্ভব হবে না। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে একটি ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ এটা তুলে রেখেছি। তো এসো আমরা সেটা দেখি এবং সলিউশন দেওয়ার চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ ফর অল ক্লাসেস। তো এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। আমি এই প্যাসেজটি ইতিমধ্যেই তোমাদের আগেই পোস্ট করেছিলাম যে তোমরা যাতে এটা তুলে রাখতে পারো এবং হোমওয়ার্ক করতে পারো। তো এখানে আমি মনে করি তোমরা এটা তুলে রেখেছো, হোমওয়ার্কও করেছো। তো এখন আমরা একটু কারণটা জানবো। অনেকেই হয়তো পেরেছো, কিন্তু কেউ ইনফরমেশন আমাকে দেওনি, সেই কারণে আমি বুঝতে পারছি না। যখন কোনো প্রশ্ন আমি দিয়ে রাখি তখন অবশ্যই সেই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে দিলে পরে আমার বুঝতে একটু সুবিধা হয় কোথায় সমস্যা আছে। কারণ সহ দিতে হবে না, তোমাদের সমস্যা বোঝার সমস্যা। যদি বোঝার সমস্যা হয় তারপরেও চেষ্টা করতে হবে যে আমি তো বোঝাচ্ছি। বোঝানোর পরে প্রলয় দত্ত আমাদের সাথে যোগদান করেছে, থ্যাংক ইউ। তো অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে দিলে পরে আমাদের সবার জন্যই একটু ভালো হয়। তো আসলে দেখছি যে লাইক ভিউ বেশ ভালোই পড়ছে। ভিউ 100 জন করছে, কিন্তু লাইক কমেন্ট একটু কম হচ্ছে। তোমরা যদি পারো, রঞ্জন পাল, থ্যাংক ইউ। টিটু রঞ্জন পাল ফ্রম হোয়ার? টিটু রঞ্জন পাল ফ্রম হোয়ার? প্রলয় দত্ত ফ্রম হোয়ার? What class do you read in? Are you a student? If so, please write yes. I'm a student of class 10. Okay. Thank you for joining with me. যা বলছিলাম, তো ভিউ হচ্ছে 100টা ভিউ হচ্ছে, বা আরও বেশি হয়তো ভিউ হবে আস্তে আস্তে। তো কিন্তু লাইক কমেন্ট তোমার একটু কষ্ট হলে পরেও দিবে। আর একটা বিষয় হলো, তোমরা পারলে একটু শেয়ারও করবে, তোমাদের বন্ধু যারা আছে তারা উপকৃত হবে। আর হলো, যদি তোমরা মনে করো যে না আমরা স্পেশালি একটু পড়বো, আর একটু বেশি পড়বো, তাহলে পরে তোমরা গ্রুপ করতে পারো। 9-এর গ্রুপ করতে পারো, 9-10-এর গ্রুপ অবশ্যই একসাথে থাকবে। 8-এর গ্রুপ করতে পারো, যে কোনো ক্লাসেরই করতে পারো। তবে প্রায়োরিটি 8, 9, 10, তারপরে 5 থাকতে পারে, 6, 7, তো 5ও থাকতে পারে। অ্যাডমিশনের একটা থাকতে পারে, অ্যাডমিশন 3, এটারও আমি ট্রাই করব, যেটা খুব মানে সুন্দর ক্লাস হবে। তো আমরা এখানে লিখে রেখেছি প্যাসেজটি, চলো দেখি প্যাসেজটি পড়ি। এখানে টাইম ইজ ভেরি ড্যাশ, টাইম হুইচ is once dash is lost forever. There is a proverb that time and tide dance for none.
Rest time dash does not have any relative dash. If it is not dash properly, one must suffer in the long dash. Dash, the other hand, we cannot go a long way. Dash being realized of the dash of time. Those who dash become great have made dash use of time. They never put dash their work for dash. Full stop আছে এখানে. Dash a result. They have dash top position in the society. So it is our dash to dash them. এই হলো আমি প্রয়োজনের তুলনায় একটু অতিরিক্ত দিয়েছি। আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি যে প্যাসেজটি থরলি পড়তে হবে, বেশ কয়েকবার করে পড়তে হবে। প্যাসেজের অর্থটা একটু জেনে রাখতে হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজ আসে বা আসে, সেই প্যাসেজগুলো কিন্তু মাঝে মধ্যে আসে পরীক্ষায়। তো সেইগুলা শুধু তুমি মনে করছো যে এসএসসিতে আসবে না, কিন্তু এসএসসিতে না আসলে এইচএসসিতে আসতে পারে। 8-এ আসছে না, 9-10-এ আসতে পারে। তো এই জন্য ওই প্যাসেজগুলা একটু তোমরা পড়লে পরে বুঝতে পারবে এই প্যাসেজটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটা হলো টাইমের উপরে একটি প্যাসেজ দেওয়া আছে। তো আমি এখানে অ্যান্সার লিখিনি, আমি আগে এটার মুখে বলবো, পরবর্তীতে আমি হয়তো এটার অ্যান্সার লিখে একটা ভিডিও স্ক্রিপ্ট দিয়ে দিব। তো আগে এটা শুনতে হবে, শুনে শুনে অ্যান্সারগুলা এবং ব্যাখ্যাগুলা লিখতে হবে। ঠিক আছে? তো চলো যাই আমরা ব্যাখ্যা সহ এর অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। প্রথমটা আছে, দেখো, টাইম ইজ ভেরি ড্যাশ। তো এখানে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করা যায়। তো এখানে আমি অনেকবারই বলেছি যে বি ভার্বের পরে যদি আর্টিকেল না থাকে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এখানে বি ভার্ব হলো ইজ, এরপরে ভেরি আছে, এটা হলো অ্যাডভার্ব, এরপর এটা অ্যাডজেক্টিভ হবে। এখানে একটা অ্যাডজেক্টিভ হবে। এই অ্যাডজেক্টিভটা এই সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ হবে। আমি আগেই বলেছি প্যাসেজটা থরলি আগে পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে তোমার মাথার ভিতরে একটি সাবস্টেন্স আসবে, প্যাসেজের একটা সারমর্ম আসবে। তখন তুমি ধীরে ধীরে এই পরিচিত ওয়ার্ডগুলো আগে ফিল আপ করে নেবে, যেটা তুমি 100-এ 100 কনফার্ম যে আমি এখানে এই শব্দটাই হবে। তারপরে আস্তে 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 জটিলগুলো করবে, দেখবে অর্থটাও কয়েকবার পড়াও হবে, আবার অর্থটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে যেটা 1 নম্বরে, টাইম ইজ ভেরি প্রেশাস, PRECIOUS, প্রেশাস অথবা ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল VALUABLE। এই প্রেশাস অথবা ভ্যালুয়েবল এই দুটো শব্দের যে কোনো একটি শব্দ দিলে পরেই 1 নম্বরেরটা ওকে হবে। আর এই দুটো শব্দই হলো অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে পরবর্তীতে দেখছি, টাইম হুইচ ইজ ওয়ান্স ড্যাশ ইজ লস্ট ফর এভার। এখানে দুটো বাক্য হুইচ দ্বারা যুক্ত করা আছে এবং একটু লক্ষ্য করলে দেখা যাবে যে পরবর্তী বাক্যটি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। সাধারণত বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি কোনো ভার্ব থাকে সাধারণত অ্যাক্টিভ ভয়েসে কি হয়, আইএনজি যুক্ত হয়। কিন্তু যখন V3 থাকে তখন মনে করতে হবে যে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে ইজ লস্ট এটা হলো প্যাসিভ ভয়েসে আছে,
আগের অংশটুকু ইজ ওয়ান্স, এখানেও প্যাসিভ ভয়েস হবে লস্ট, এই শব্দটাই এখানে আসবে। ক্লিয়ার? এটা প্যাসিভ ভয়েসের দুটো বাক্যকে হুইজ দ্বারা যুক্ত করেছে, সেই কারণে এখানে লস্ট হবে, যেহেতু পরবর্তীটা প্যাসিভ ভয়েস, আগেরটাও প্যাসিভ ভয়েসে আছে। তারপরে আমরা আবার পড়ি, দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড ড্যান্স ফর নান। এখানে একটি ভার্ব হবে, দ্যাটের পরে সাধারণত সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে একটি ভার্ব বসে। তো এই জায়গাটা একটু ডিফিকাল্ট আছে, টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত। তো এটা টাইম এক জিনিস, টাইড এক জিনিস, দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু একটি অর্থে ব্যবহার করছে। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অনেক সময় এখানে অনেকে ভার্বের সাথে এস যোগ করে, অনেকে করে না। যেখানে একটু ট্রাবল আছে সেখানে, অর্থাৎ কেউ যদি এই বিষয়টা সম্পর্কে না জানে তাহলে পরে সমস্যা হয়ে যায়। তো এটা আসলে টাইম অ্যান্ড টাইড দুটো ভিন্ন শব্দ, কিন্তু ফ্রেজ না। হ্যাঁ, টাইম অ্যান্ড টাইড তো দুটো ভিন্ন শব্দ, যখন অ্যান্ডে যুক্ত হয় তখন ভার্বটি প্লুরাল হয়ে যায়। এখানে ওয়েট ফর নান, নেভার ওয়েটস। অনেকে ভুল করে ফ্রেজ বুঝে এখানে ওয়েটস কথাটাতে WAITS এটা বসিয়ে দেয়, কিন্তু ওয়েট হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারপরে দেখি, ইট ইজ টাইম ড্যান্স ডাজ নট হ্যাভ এনি রিলেটিভ ড্যান্স। ইট ইজ টাইম, এটাও একটি কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এখানে দেখো দুটো ভার্বের অস্তিত্ব আছে, একটি ইজ আছে, আবার এখানে হ্যাভ আছে। তো ইট ইজ টাইম, এটা নাউনের পরে এখানে একটি রিলেটিভ প্রোনাউন আসবে, যেমন এই জায়গাটা আসছে হুইজ। হ্যাঁ, এখানেও হুইজ দিতে হবে, ঠিক আছে। ইট ইজ টাইম হুইজ ডাজ নট হ্যাভ এনি রিলেটিভ ভ্যালু, এখানে ভ্যালু আসবে, হ্যাভ এনি রিলেটিভ ভ্যালু। তারপরে আমরা দেখি, এটা হ্যাভ এনি রিলেটিভ ভ্যালু, এই এনি এর পরে একটি এনি নো এর পরে কিন্তু নাউন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো এইটা সেজন্য ভ্যালু হলো নাউন। এখানে আসি, ইফ ইট ইজ নট ড্যান্স প্রপারলি। দেখো এই বাক্যটার এখানে ইজ আছে, হ্যাঁ, ইট ইজ নট, এখানে একটি ভার্ব হবে। এই ভার্বের সাথে অনেকে হয়তো যদি না বোঝে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে আছে। হ্যাঁ, প্যাসিভ ভয়েসে আছে, এটা ব্যবহার, যে ভার্বটি বসবে তার অর্থ হবে ব্যবহার। ইফ ইট ইজ নট ইউজড, USED, used properly, one must suffer in the long dance. এখানে ইন দ্য লং, এখানে এমন একটি শব্দ বসবে যে শব্দটি একটি ফ্রেজ হয়ে যাবে, ফ্রেজের একটি অংশ। এটা সম্পর্কে আমি একটু বলি, যে ফ্রেজ মুখস্থ করতে হবে, অর্থ জানতে হবে, ব্যবহার জানতে হবে, তা না হলে পরে কিন্তু এটা ফ্রেজ যখন গ্যাপে থাকে তখন সেটা কিন্তু খুব ডিফিকাল্ট যদি পড়া না থাকে। তো ইন দ্য লং রান, এখানে RUN, রান, ওয়ান মাস্ট সাফার ইন দ্য লং রান। হ্যাঁ, পরিণামে কষ্ট ভোগ করা, সাফার ইন দ্য লং রান মানে পরিণামে কষ্ট ভোগ করবে, এখানে মাস্ট আছে অবশ্যই। তারপরেরটাও একটা ফ্রেজ, ড্যাশ দ্য আদার হ্যান্ড, এটাও ফ্রেজ, এগুলোও জানতে হবে। এখানে একটি প্রিপোজিশন অন বসবে, অন দ্য আদার হ্যান্ড, এটা এই অন দ্য আদার হ্যান্ড
এটা সম্পূর্ণটা একটা ফ্রেজ, এর মানে হলো পক্ষান্তরে, অন্যথায়। হ্যাঁ, উই ক্যান নট গো এ লং ওয়ে। হ্যাঁ, এখানে অন দ্য আদার হ্যান্ড উই ক্যান নট গো এ লং ওয়ে, এই জায়গাটা একটা বাই প্লাস জেরান্ড অথবা উইদাউট প্লাস জেরান্ড হবে। এই বি কিন্তু এখানে মূল ভার্ব। হ্যাঁ, যেহেতু এখানে আগের অংশটা ক্যান নট আছে, নেগেটিভ আছে, এই জায়গাটা উইদাউট হবে, এই জায়গা উইদাউট হবে। অন দ্য আদার হ্যান্ড উই ক্যান নট গো এ লং ওয়ে উইদাউট বিং রিয়েলাইজড অফ দ্য, দেখো দি এবং অফ এর মাঝখানে একটি শব্দ নাউন হবে। হ্যাঁ, ভ্যালু অফ টাইম, আবারও ভ্যালু কিন্তু আসছে এখানে, নাউন। তারপরে দেখছি দোজ হু ড্যাশ বিকাম, এই বিকাম কিন্তু এর V1 এবং V3 একই, তার আগে একটি গ্যাপ আছে, তার মানে একটি সাহায্যকারী ভার্ব আসবে। পরবর্তী বাক্যটা দেখি, হ্যাভ মেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, এই হ্যাভটা এখানে হবে। দোজ হু হ্যাভ বিকাম গ্রেট, হ্যাভ মেড, এখানে প্রপার ইউজ অফ টাইম, হ্যাঁ, যথাযথ সময়ের ব্যবহার করেছে, প্রপার ইউজ অফ টাইম। দে নেভার পুট ড্যাশ দেয়ার ওয়ার্ক ফর ড্যাশ, এখানে এই পুট কিন্তু একটি গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্বটাও জানতে হবে। হ্যাঁ, পুটের সাথে বিভিন্ন ধরনের প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ হয়, যেমন পুট আউট মানে নিভিয়ে ফেলা, পুট অন মানে পরিধান করা, পুট আপ উইথ সহ্য করা, আর এখানে হবে পুট অফ, ও ডবল এফ, দে নেভার পুট অফ দেয়ার ওয়ার্ক ফর, আগামী দিন মানে টুমরো, এই জায়গাটা হবে টুমরো, ফর আছে একটি নাউন, টুমরো। দে নেভার পুট অফ দ্য ওয়ার্ক ফর টুমরো। তারপরেরটাও এটা ফ্রেজ, এটা ফ্রেজ, এখানে ফ্রেজের একটি শব্দ গ্যাপে আছে, এখানে হবে অ্যাজ এ রেজাল্ট, সঙ্গত কারণে। ফ্রেজগুলো পড়া থাকলে পরে এটা বুঝতে খুব সুবিধা হবে। অ্যাজ এ রেজাল্ট দে হ্যাভ, এই জায়গাটা একটা V3 হবে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর ভিতরে কিন্তু অনেকগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট দে হ্যাভ টপ পজিশন ইন দ্য সোসাইটি, মানে সমাজের উঁচু স্থানে তারা আসন করে নেয়, হ্যাঁ, অর্জন করে নেয়। হ্যাঁ, সেই অর্জন করা বা আসন করে নেওয়া সেটা হলো অ্যাটেইনড, ATTAINED, অ্যাটেইনড অথবা অ্যাচিভড, অ্যাজ এ রেজাল্ট দে হ্যাভ অ্যাটেইনড অথবা অ্যাচিভড, ACHIEVED, অ্যাচিভড top position in the society. So it is our কর্তব্য টু অনুসরণ them, এই কর্তব্য হলো ডিউটি, ইট ইজ আওয়ার ডিউটি, এটা দেখো পসেসিভ কেস, এরপরে নাউন হবে ডিউটি, আর এটা হলো ইনফিনিটিভ। হ্যাঁ, এরপর একটি ভার্ব বসবে, ফলো, FOLLOW, ফলো দেম। সো ইট ইজ আওয়ার ডিউটি টু ফলো দেম। তো আমরা একটি প্যাসেজ দেখলাম, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু বেসিক গ্রামার আছে। এই বেসিক গ্রামার যদি না শেখা যায়, না জানা যায়, সেন্টেন্সের অ্যানালিসিসগুলো করতে হবে,
কোথায় নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজের গঠনগুলা কি কি, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে হবে। সেন্টেন্স অ্যানালিসিস করতে হলে ফ্রেজের গঠনগুলো অবশ্যই জানতে হবে। আর ওয়ার্ডের ব্যবহারগুলো জানতে হবে। যেমন ধরো তোমাকে একটি কথা বলি, এখানে ওয়ান মাস্ট সাফার ইন দ্য লং রান। এই মাস্ট হলো এখানে মডাল ভার্ব। সব জায়গাতেই আমরা দেখি মাস্ট মডাল ভার্ব হিসাবে কাজ করে, কিন্তু কিছু কিছু জায়গায় এর ব্যবহার আছে যখন এই মাস্টটা আর মডাল ভার্ব থাকে না, নাউন হয়ে যায়। হ্যাঁ, যেমন আমি একটা বাক্য বলি, প্রাইমারি এডুকেশন ইজ এ মাস্ট ইন আওয়ার কান্ট্রি। প্রাইমারি এডুকেশন ইজ এ মাস্ট ইন আওয়ার কান্ট্রি। এই মাস্ট কিন্তু নাউন হয়ে গেছে, কারণ ওই মাস্টের আগে দেখো একটি আর্টিকেল বসিয়েছে। প্রাইমারি এডুকেশন ইজ এ মাস্ট, হ্যাঁ, ইন আওয়ার কান্ট্রি। তো এই যে এ মাস্ট, এই মাস্টটা হলো নাউন হয়ে গেছে। তো এই ধরনের অনেক শব্দ আছে, কোথাও সেই শব্দের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওই শব্দটি কোথাও ভার্ব, কোথাও নাউন, এই ধরনের ব্যবহার হয়ে থাকে। হ্যাঁ, যেমন এই যে এখানে ইউজ, হ্যাভ মেড প্রপার ইউজ অফ টাইম, এই ইউজ কিন্তু ভার্ব নয়, এই ইউজটা নাউন হয়ে গেছে। আর এখানে যে প্রপার ব্যবহার করছে, এই প্রপারটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা অফ প্রিপোজিশন, এটা নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, নাউন, এইগুলা দিয়ে এই মেড ভার্বের অবজেক্ট হয়েছে, এবং এই চারটে শব্দ হলো নাউন ফ্রেজ, যা মেড ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে। হ্যাঁ, তো এখানে এই ইউজ কিন্তু আমরা সচরাচর জানি যে এটা হলো ভার্ব, কিন্তু এখানে এটা নাউন। ওকে, এটাও কিন্তু গ্যাপে থাকতে পারতো। হ্যাঁ, সেই জন্য থরলি পড়তে হবে, তাহলে পরেই পারা যাবে কিন্তু। হ্যাঁ, এই দেখো এখানে আরেকটা দেখো, ভার্ব হলো, এগুলো কিন্তু ওয়ার্ড ফাংশনের ভিতরে পড়ে। আমরা যখন পড়েছি তখন, এখনকার বইতে এই জিনিসগুলো দেওয়া নেই, আমরা যখন পড়েছি তখন এই বইতে এই জিনিসগুলো দেওয়া ছিল অনেক। তো এই দেখো ওয়ার্ক মানে আমরা জানি কাজ করা, কিন্তু ওয়ার্ক মানে তো কাজও, হ্যাঁ, জব যাকে বলে। এখানে দেয়ার পসেসিভ কেসের পরে সবসময় নাউন বসে, তার আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, কিন্তু একটি শব্দ যদি থাকে তাহলে সেটা নাউন। পসেসিভ কেসের পরে একটি শব্দ আছে ওয়ার্ক, এটা কিন্তু নাউন, এখানে ভার্ব আর নাই। সঙ্গত কারণেই এই পার্টস অফ স্পিচ চিনতে হবে, এর ব্যবহারটা জানতে হবে। ওকে, নাউন ফ্রেজ, বিভিন্ন প্রকার ফ্রেজ, শুধু নাউন ফ্রেজই বলবো না, বিভিন্ন প্রকার ফ্রেজগুলার গঠন জানতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে, ভোকাবুলারি, এই জিনিসগুলো করতে হলে পরে ভোকাবুলারি অবশ্যই ইনক্রিজ করতে হবে। তো এই ভোকাবুলারি ইনক্রিজ না করতে পারলে পরে কিন্তু কোনোভাবেই ইংলিশে ভালো রেজাল্ট করা যাবে না। তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সবাইকে খুব ভালো লেগেছে, এবং আমি আজকে মনে করেছিলাম যে গণিতের কিছু অঙ্ক করব।